নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের আবার স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। আজকে আছি তোমাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সেমিস্টার 3 দ্বাদশ শ্রেণীর বিষয় জীববিদ্যা, মানব প্রজনন পার্ট 2। আমরা এই অংশে হিউম্যান রিপ্রোডাকশনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আলোচনাটির প্রথম অংশ হলো ইমপ্ল্যান্টেশন। আমরা ইমপ্ল্যান্টেশন বলতে কি বোঝায় একটু প্রথম স্লাইডের সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করি। ইমপ্ল্যান্টেশন ইজ দ্য প্রসেস হোয়ার এ ফার্টিলাইজড এগ, যাকে ব্লাস্টোসিস্ট বলা হয়, তা ইউটেরাইন ওয়ালের গায়ে যে লাইনিং থাকে এন্ডোমেট্রিয়াম তার গাত্রে আবদ্ধ হয়। দিস মার্কস দ্য বিগিনিং অফ প্রেগনেন্সি। আফটার ফার্টিলাইজেশন, the fertilized egg travels through the fallopian tubes to the uterus, where it matures into a blastocyst before attaching to the uterine wall. During fertilization, the sperm and egg unite in one of the fallopian tubes to form a zygote. Then the zygote travels down the fallopian tube, where it becomes a morula. Once it reaches the uterus, the morula becomes a blastocyst. The blastocyst then burrows in the uterine wall. অর্থাৎ সংক্ষেপে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেক সম্পূর্ণ হয়ে গেছে। নিষিক্ত ডিম্বাণু এখন জাইগোট নামে পরিচিত। সেই জাইগোট বিভাজন প্রক্রিয়া শুরু করবে। এই যে বিভাজন প্রক্রিয়া জাইগোটের, সেই বিভাজন প্রক্রিয়াটিকে বলা হয় ক্লিভেজ অর্থাৎ র্যাপিড মাইটোসিস। এই র্যাপিড মাইটোসিসের সময় কি ঘটনা ঘটে? র্যাপিড মাইটোসিসের সময় জাইগোট আকারে বড় হলেও তার যে কোষগুলো ব্লাস্টোমিয়ার, তারা ছোট থেকে ছোট হতে শুরু করে। এমব্রায়োর ভেতরে ব্লাস্টোসিল নামক একটা গহ্বর তৈরি হয়। সাইটোপ্লাজমীয় বস্তু নিউক্লিয় বস্তুতে রূপান্তরিত হয়। এছাড়া ভ্রূণের আর কোনো রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না। ক্লিভেজের সূচনায় সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর স্থানও তেমন কোনো পরিবর্তন হয় না। নিউক্লিয় সাইটোপ্লাজমিক ইন্ডেক্স প্রথমে কম থাকলেও পরে তা সাধারণ দেহকোষের মতো হয়, অর্থাৎ 1/550 থেকে তা 1/6 দিকে এগোতে থাকে। ক্লিভেজের প্রথম দিকে ডিম্বাণুর ভেতরে প্রচুর পরিমাণে আরএনএ থাকে, কিন্তু পরবর্তীকালে এই রাইবোনিউক্লিওটাইডগুলো থেকে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের সংশ্লেষ হয়। ক্লিভেজের সময় প্রচুর পরিমাণে এমআরএনএ এবং টিআরএনএ সংশ্লেষিত হয়। হিস্টোন, ডিএনএ পলিমারেজ এবং টিবিউলিন প্রোটিন তৈরি হয়। তাহলে ক্লিভেজের দশাগুলোকে আমরা এভাবে সাজাতে পারি: জাইগোট, তার থেকে 2টি কোষ দশা, বিভাজিত হয়ে 4টি কোষ দশা, বিভাজিত হয়ে 8টি কোষ দশা, 16টি কোষ দশা, তার থেকে 32টি কোষ দশা। এই 16 থেকে 32টি কোষ দশা হলো মরুলা। এই মরুলাই পরবর্তীকালে 150 থেকে 200টি কোষযুক্ত ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হবে, যা জরায়ুর গাত্রে প্রথিত হবে বা বারোড হবে। এই প্রক্রিয়াটি আমরা ইমপ্ল্যান্টেশন বলছি। আমরা এখানে ছবির মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি যে ডিম্বাণু উৎপাদনের পর, নিষেক হওয়ার পর, বিভাজিত হওয়ার পর ঠিক কোন সময়ে তা জরায়ু গাত্রে গিয়ে রোপিত হচ্ছে। সাধারণত নিষেকের 8 থেকে 9 দিন পর এটি জরায়ু গাত্রে রোপিত হয়। আমরা যে বিশেষ প্রক্রিয়াটির নাম পড়লাম, এক্ষেত্রে এটি তোমরা মনে রাখার চেষ্টা করবে ক্লিভেজ, র্যাপিড মাইটোসিস, যাতে ইন্টারফেজের একমাত্র এস দশাটি ঘটে। ব্লাস্টোমিয়ারের আকার ক্রমশ ছোট হয়। 16 থেকে 32 কোষ দশা পর্যন্ত মরুলা উৎপন্ন হয় এবং পরবর্তীকালে যা ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হয়। আমরা পরের স্লাইডে আসি। এমব্রায়ো ডেভেলপমেন্টে কতগুলো
দশা আছে। তোমরা এইমাত্র শিখলে যে নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। সেই জাইগোটের ভেতরে 2, 4, 8, 16 এই ধরনের নানা কোষ দশা প্রাপ্ত হয় ক্লিভেজের মাধ্যমে। এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। 8 থেকে 16 কোষ দশা যুক্ত মরুলা কন্টিনিউয়াসলি ডিভাইড করে ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হয়। এই ব্লাস্টোসিস্টের বাইরের যে ওয়াল তাকে বলা হয় ট্রোফোব্লাস্ট। তা ইউটেরাইন ওয়ালের গাত্রে যে অংশ এন্ডোমেট্রিয়াম সেখানে প্রথিত হয়। এই ইমপ্রেগনেশন প্রসেস একটি পিওর কেমিক্যাল প্রসেস, কতগুলো কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে এই ঘটনা ঘটে থাকে। আমরা এই ইমপ্ল্যান্টেশন প্রসেসের স্টেজগুলো আমরা একটু জানার চেষ্টা করব। প্রথম যে স্টেপ তাকে বলা হয় ট্রান্সপোর্ট, ওরিয়েন্টেশন অ্যান্ড হ্যাচিং, অর্থাৎ পরিবহন, অভিমুখ এবং হ্যাচিং। যখন নিষেকের পর জোনা পেলুসিডা পরিবৃত জাইগোট ফ্যালোপিয়ান নালী বরাবর জরায়ু গহ্বরের নিচের দিকে নেমে আসতে থাকে তখন নানাবিধ পরিবর্তনের মাধ্যমে তা ব্লাস্টোসিস্টে পরিণত হয়। এখন এই ব্লাস্টোসিস্টে পরিণত হওয়ার পর তা জরায়ু গাত্রের নির্দিষ্ট অংশের দিকে যখন ধাবিত হবে তখন কতগুলো রাসায়নিক পদার্থ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় স্ট্রিপসিন ISP1 এবং ISP2, ইমপ্ল্যান্টেশন সেরিন প্রোটিনিয়েজ। অর্থাৎ ইমপ্ল্যান্টেশনের প্রথম ধাপ হলো ট্রান্সপোর্ট, ওরিয়েন্টেশন অ্যান্ড হ্যাচিং। প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর যে দ্বিতীয় ধাপটি ঘটে তাকে বলা হয় অ্যাপোজিশন। এক্ষেত্রে কি হয় যে ব্লাস্টোসিস্ট এবং এন্ডোমেট্রিয়ামের মধ্যে প্রথম সংযোগ ঘটে। তৃতীয় ধাপ হলো অ্যাডহেশন বা আসঞ্জন। এখানে অ্যাপোজিশনের পর স্টেবল একটা অ্যাডহেশন সম্পন্ন হয় এন্ডোমেট্রিয়ামের এপিথেলিয়াম এবং ব্লাস্টোসিস্টের ট্রোফোএক্টোডার্ম থেকে খরিত কতগুলো রাসায়নিক পদার্থের মাধ্যমে। এই তিনটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শেষ পর্যন্ত ব্লাস্টোসিস্ট কি করে, এন্ডোমেট্রিয়াল ওয়ালের ভেতরে ইনভেশন হয়, যেটি ইমপ্ল্যান্টেশনের সর্বশেষ দশা। এক্ষেত্রেও কতগুলো রাসায়নিক পদার্থ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী রাসায়নিক পদার্থকে বলে EGFL7। অর্থাৎ এই প্রক্রিয়াটির মাধ্যমে এন্ডোভাস্কুলার ইনভেশন সম্পন্ন হয়। আমরা হিউম্যান এমব্রায়োনিক ডেভেলপমেন্টের তাহলে যে অংশটুকু জানলাম সেটি হলো জাইগোট তৈরির পর থেকে ব্লাস্টোসিস্ট তৈরি পর্যন্ত পর্যায়, ব্লাস্টোসিস্ট তৈরি হওয়ার পর তার কোষীয় পরিবর্তন, কোষীয় পরিবর্তনের মাধ্যমে ডিফারেন্সিয়েশন, এমব্রায়োনিক এবং এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুতে রূপান্তর। নিষেক হওয়ার 2 সপ্তাহের মধ্যে এই ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। ট্রোফোব্লাস্টের ইন্টারডিজিটেটেড ক্রনিক ভিল্লি এবং ইউটেরাইন সেল তারা দুজনে মিলে যে গঠন তৈরি করে তাকে বলা হয় প্লাসেন্টা, যেটি মাতৃদেহের সঙ্গে গ্রোয়িং ফিটাসকে কানেক্ট করে। Human embryonic development covers the first 8 weeks of development, which have 23 stages called Carnegie stage. At the beginning of the 9th week, the embryo তাকে বলা হয় fetus. Compared to the embryo, the fetus has recognizable features. যেখানে রেকগনাইজেবল ফিচার বলতে আমরা বোঝাতে চাইছি যে নানান ধরনের অর্গান ডেভেলপমেন্ট হয়ে থাকে, রিফ্লেক্স অ্যাকশন শুরু হয়, স্কিনের পরিবর্তন হতে থাকে, কার্ডিয়াক চেঞ্জ হতে থাকে, হৃদস্পন্দন শোনা যেতে থাকে এবং অন্যান্য একাধিক পরিবর্তন হয়, যেগুলো আমরা পরবর্তী আলোচনায় জানার এবং বোঝার চেষ্টা করব। আমরা দেখে নিই যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। ফার্স্ট ট্রাইমেস্টার, সেটি প্রথম 3টি মাস, সেকেন্ড ট্রাইমেস্টার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ মাস, এবং থার্ড ট্রাইমেস্টার সপ্তম, অষ্টম এবং নবম মাস। প্রথম ট্রাইমেস্টারে কি হলো? প্রথম ট্রাইমেস্টারে জাইগোট থেকে মরুলা, ব্লাস্টোসিস্ট
এবং ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়া হলো প্রথম মাসে। দ্বিতীয় মাসে হাত, পা এবং হাঁটু, আঙ্গুল এগুলো তৈরি হলো। লিভার, গলব্লাডার, প্যাঙ্ক্রিয়াস তৈরি হলো। ভ্রূণের দৈর্ঘ্য প্রায় 25 মিলিমিটার হলো এবং ওজন প্রায় 1 গ্রাম হলো। আমরা তৃতীয় মাসে যখন নবম সপ্তাহে এই এমব্রায়ো পৌঁছলো, তখন আমরা তাকে ভ্রূণ বা ফিটাস বললাম। এই সময় তার নার্ভাস সিস্টেম তৈরি হয়, সে রিফ্লেক্স অ্যাকশন ডেমনস্ট্রেট করে, হাত এবং পা চালনা শুরু করে এবং তার ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থির বিকাশ শুরু হয়। এই ফিটাস যখন সেকেন্ড ট্রাইমেস্টারে প্রবেশ করে অর্থাৎ চতুর্থ মাসে, আমরা প্রথম সেই ফিটাসের হৃদস্পন্দন অনুভব করতে পারি। এই সময় অস্থির দ্রুত বৃদ্ধি হয়। স্টেথোস্কোপের সাহায্যে পরীক্ষা করলে পঞ্চম মাসে হৃদস্পন্দন অনুভব করা যায়। এই সময় ফিটাস লম্বায় 0.8 ইঞ্চি এবং ওজন 560 গ্রাম হয়। মা ফিটাসের সঞ্চালন বুঝতে পারে। চামড়ার উপর ভার্নিক্স নামক শ্বেত বর্ণের একটা আস্তরণ তৈরি হয় এবং মস্তিষ্ক এবং দেহের অন্যান্য অঙ্গের মধ্যে সংযোগ করার জন্য স্নায়ু গঠিত হতে শুরু করে। এ সময় ফিটাস একটি বিশেষ বৈশিষ্ট্য দেখায়, তাকে বলে ডেক্সটারিটি, অর্থাৎ হাতের তালু ঘোরায়, বাঁকায়, চুষে খায়, হাত তোলে, হাই তোলে, চোখ পিটপিট করে এবং উদ্দীপনায় সাড়া দেয়। মাথায় এই সময় চুলের আবির্ভাব হয়। ফিটাস যখন ষষ্ঠ মাসে পৌঁছয় তখন প্রায় 12 ইঞ্চি লম্বা হয়, ওজন 907.18 গ্রাম হয়। ত্বক লালচে বর্ণের হয়, কুঞ্চিত, অস্বচ্ছ হয়। ত্বকে তখন শিরার উপস্থিতি লক্ষ্য করা যায়। ফিটাস অল্প অল্প করে চোখ খুলতে থাকে, ছন্দবদ্ধ পায়ের সঞ্চালন হয়, গ্র্যাসপিং শক্তিশালী হয় এবং নিজের কান এবং অ্যাম্বিলিকাল কর্ড সে স্পর্শ করতে পারে। ফিটাসের এই সময় হৃদস্পন্দন, পাকস্থলীর গুড়গুড় শব্দ, শ্বাসনালীর অনুভব আমরা বাইরে থেকে স্টেথোর সাহায্যে বুঝতে পারি। হৃদস্পন্দন বাড়িয়ে কমিয়ে শব্দ উৎস থেকে আসা সে বাড়াতে থাকে। ফিটাসের হিক্কাপ জার্কিং এই সময় বোঝা যায় এবং আঙ্গুলের চিহ্ন পরিণত হয়। এই সময় ফিটাসের দেহ নরম চুলে ঢাকা থাকে। ফিটাস জোরের সাহায্যে কিক করতে পারে। আস্তে আস্তে ফিটাস বড় হচ্ছে। সে তৃতীয় ট্রাইসেমিস্টারে প্রবেশ করলো। তৃতীয় ট্রাইমেস্টারের প্রথম মাস, সপ্তম মাস, তার ওজন বেড়ে গেছে, চামড়া কুঞ্চিত, এখানে অধিক পরিমাণে ফ্যাট সঞ্চিত হয়েছে, ফুসফুসে সারফ্যাক্ট্যান্ট তৈরি হলো, চোখ পিটপিট করলো, মস্তিষ্কে খাঁজ এবং ভাঁজ তৈরি হলো, অ্যামনিওটিক তরলের পরিমাণ ক্রমশ কমতে থাকলো। এই সময় ফিটাসের র্যাপিড আই মুভমেন্ট স্লিপ দেখা যায়। অষ্টম মাসে মস্তিষ্কের গঠন দ্রুত বৃদ্ধি পায়, সে বেশিরভাগ উদ্দীপনাই বুঝতে পারে। মস্তিষ্কের তরঙ্গ সদ্যজাত শিশুর মতো হয়। এই সময় অষ্টম মাসে পৌঁছলে কিডনির ম্যাচুরেশন দেখা যায়। ফুসফুস তখনও অপরিণত, লিপিড সঞ্চয় হয়, চামড়া কম কুঞ্চিত, কম অস্বচ্ছ। নবম মাসে পৌঁছলে ফুসফুস প্রায় সম্পূর্ণ বিকশিত হতে থাকে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে এই তিনটে যে ট্রাইমেস্টার আমরা দেখলাম তার কোন মাসে কোন ঘটনা ঘটে। তোমরা মনে রাখবে, চতুর্থ মাসে হৃদস্পন্দন বৃদ্ধি, পঞ্চম মাসে হৃদস্পন্দন অনুভব, ষষ্ঠ মাসে জোরের সঙ্গে ফিটাসের কিক করা, সপ্তম মাসে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, অষ্টম মাসে কিডনির ম্যাচুরেশন এবং নবম মাসে তার খুলির জন্য যে নরম অস্থি সেটা ক্রমশ দৃঢ় এবং শক্ত হয়। ফিটাসের ল্যানিগো লুপ্ত হয়, তার মাথার উপর চুল গজায়, ত্বক মসৃণ এবং বেগুনি হয়। সে এই সময় রিফ্লেক্স অ্যাকশনগুলো দেখাতে শুরু করে, দ্রুত চোখের পাতা ফেলে, মাথা ঘোরায়, শব্দে সাড়া দেয়, কোনো কিছুকে আঁকড়ে ধরে। এই সময় আস্তে আস্তে জন্ম নেওয়ার জন্য তার সক্রিয়তা কমে আসে এবং নবম মাসের শেষে তার ওজন প্রায় 3.5 কেজি হয়, দৈর্ঘ্য 19 থেকে 20 ইঞ্চি। আমরা ছবির মাধ্যমে এই ফিটাসের ডেভেলপমেন্ট এবং তার স্টেজগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এখান থেকে ফিটাসের ডেভেলপমেন্টাল স্টেজগুলো দেখতে পারো, কারণ
এমসিকিউর সময় এর যে কোনো একটি ছবি ব্যবহার করে এটি কোন দিনের ছবি, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 6, ডে 9, ডে 12 আপ টু ডে 23। আমরা যখন 23 ডেজে যাচ্ছি তখন দেখো যে এমব্রায়োর বাইরে কতগুলো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হয়। 4টি এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হয়, অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েস এবং ইয়কস্যাক। কোরিয়ন এই অতিরিক্ত ভ্রূণ পর্দাটি ভ্রূণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রেচন, শ্বসন এবং খাদ্য গ্রহণে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ পর্দা হচ্ছে অ্যামনিয়ন, এটি বাইরের শক থেকে এমব্রিওকে রক্ষা করে। অ্যালান্টয়েন সংবহনের কাজ করে। আমরা প্রেগনেন্সির এই বিভিন্ন দশাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। প্রেগনেন্সির 3টে দশা, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, 3টি মাস করে প্রায় 9 মাস 10 দিন সম্পূর্ণ প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় বিভিন্ন মাসে ফিটাস কি পরিবর্তন দেখায়, কি আচরণ করে, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এইবার এই যে প্রেগনেন্সি, এই প্রেগনেন্সি ইজ কমপ্লিটলি আন্ডার দ্য কন্ট্রোল অফ হরমোনস। 5 হরমোনস কন্ট্রোল দ্য প্রসেস অফ প্রেগনেন্সি। ফার্স্ট হরমোন ইজ ইস্ট্রোজেন। এটি সার্ভিক্সকে প্রসারিত করবে, জরায়ুর আকার বাড়াতে সাহায্য করবে, ত্বকে হাইপার পিগমেন্টেশন করবে এবং স্ট্রেচ মার্ক তৈরি করবে। দ্বিতীয় হরমোন প্রোজেস্টেরন, এটি গর্ভাবস্থা চলাকালীন দ্বিতীয় কোনো ডিম্বাণুকে পরিণত হতে বাধা দেয়, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ করে দেয়। এটি সার্ভিক্সকে প্রসারিত হতে সাহায্য করে, ম্যামারি গ্ল্যান্ডের আকার বাড়ায়। খুব গুরুত্বপূর্ণ হরমোন প্রেগনেন্সির জন্য হলো প্রোজেস্টেরন। থার্ড হরমোন রিল্যাক্সিন, এটি রক্তবাহকে প্রসারিত করে, প্লাসেন্টাতে রক্ত সরবরাহ করে এবং অস্থিসন্ধিগুলোকে নমনীয় করে প্রসবের সময়ের প্রধান যেটি কাজ, সার্ভিক্সকে কোমল করে দেয় এবং দৈর্ঘ্যে বাড়তে সাহায্য করে। চতুর্থ হরমোন হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এটি কর্পাস লুটিয়ামের কাজে সাহায্য করে এবং প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ এবং তার মাত্রা রক্ষা করতে সাহায্য করে। এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়ায়, রজতচক্র বন্ধ করে এবং ভ্রূণের স্বাস্থ্য বজায় রাখে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন হলো হিউম্যান কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা সিআরএইচ। এটি ফিটাসের অঙ্গ, চামড়ায় পিগমেন্টেশন, রক্ত প্রবাহ এবং তার বায়োলজিক্যাল ক্লক কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়াও প্রেগনেন্সিতে অপর 3টি হরমোন অংশগ্রহণ করে, সেটি হচ্ছে প্রোল্যাক্টিন, অক্সিটোসিন এবং থাইরক্সিন। জরায়ুর মসৃণ পেশি সংকোচন ঘটিয়ে প্রবল এবং কার্যকর করে প্রসব যন্ত্রণা নিয়ন্ত্রণ করে এবং প্রসব প্রক্রিয়াকে সহজতর করে অক্সিটোসিন। গর্ভাবস্থায় সদ্যজাত শিশুর জন্য দুগ্ধ উৎপাদন করতে দুগ্ধ গ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে প্রোল্যাক্টিন এবং প্রথম ট্রাইমেস্টারে ভ্রূণের বৃদ্ধি, মস্তিষ্কের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। অর্থাৎ ফিটাসের মেটাবলিক রিকোয়ারমেন্টস বাড়ায় হচ্ছে থাইরক্সিন, ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশন বাড়ায় অক্সিটোসিন, মিল্ক প্রোডাকশন, মিল্ক ইজেকশনে সাহায্য করে প্রোল্যাক্টিন, প্রসব যন্ত্রণা শুরু করতে সাহায্য করে সিআরএইচ, প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ বাড়াতে সাহায্য করে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, পেলভিসকে প্রসারিত এবং নমনীয় করতে সাহায্য করে রিল্যাক্সিন, গর্ভাবস্থা চলাকালীন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ করে দেয় প্রোজেস্টেরন এবং সার্ভিক্সের কে প্রসবের জন্য পরিণত করে হচ্ছে ইস্ট্রোজেন। আমরা প্লাসেন্টাল যে হরমোনগুলো সেগুলো আমরা জানার এবং বোঝার চেষ্টা করলাম, যে হরমোনগুলো প্রেগনেন্সি কন্ট্রোল করে। এখন এই ফিটাসের সঙ্গে মাদার বডির যে কানেকশন, যার মাধ্যমে ফিটাস মাদার বডি থেকে নিউট্রিশন লাভ করবে এবং এক্সক্রিটারি ও টক্সিন সাবস্ট্যান্সগুলোকে মাদার ব্লাডে ঢেলে দেবে, সেই যে গঠন সেটি হলো প্লাসেন্টা। আমরা
প্লাসেন্টা ফরমেশন এবং তার ফাংশন বুঝে নেওয়ার চেষ্টা করি। The placenta is a developing organ in the uterus during pregnancy. This structure provides oxygen and nutrients to a growing baby. It also cleans the baby's blood of waste product. The placenta attaches to the uterine wall and gives rise to baby's umbilical cord. অর্থাৎ প্লাসেন্টার দু ধরনের কাজ। নাম্বার ওয়ান, এক্সচেঞ্জ ফাংশন বিটুইন মাদার্স বডি অ্যান্ড দি ফিটাস। তাহলে এক্সচেঞ্জের জন্য কি কি হতে পারে? নিউট্রিয়েন্টস হতে পারে, অক্সিজেন হতে পারে, ভিটামিনস হতে পারে, হরমোনস হতে পারে, অ্যান্টিবডি হতে পারে। এই প্লাসেন্টার মাধ্যমেই মাতৃদেহ থেকে আইজিজি নামক অ্যান্টিবডি ফিটাসের দেহে প্রবেশ করে এবং তার দেহে ইমিউনিটি গড়ে তোলে। The placenta begins to develop very early in pregnancy around week 4 with the implantation of the blastocyst into the maternal endometrium. Blastocysteর outer layer develop into trophoblast with the which forms the placenta's outer layer. The outer layer আবার দুটো লেয়ারে ভেঙে যায়, একটিকে বলে সাইটোট্রোফোব্লাস্ট আর একটিকে বলে সিনসিটিওট্রোফোব্লাস্ট। The syncytiotrophoblast is a continuous cell layer with multiple nucleus যেটা প্লাসেন্টার কাভারিং তৈরি করে। It develops from the differentiation and fusion of the underlying cytotrophoblast cell, a process that occurs throughout placental development. A syncytiotrophoblast contributes to the placental barrier function. After about 12 weeks of pregnancy, ইউটেরাইন টিস্যু থেকে যে কোরিওনিক ভিলিগুলো তৈরি হয় তা ইন্টারডিজিটেট করে অ্যান্ড ফর্মস দ্য প্লাসেন্টা, এ স্টেজ অফ ফাংশনাল ইউনিট বিটুইন দ্য ফিটাস অ্যান্ড মেটার্নাল বডি। By the end of the first trimester of pregnancy, at the week 14, the maternal blood supply to the placenta is complete. So, placenta is a very important organ for the existence and surveillance of the fetus. Through this structure from the mother's body, different nutrients, antibodies enter into the body of fetus, and placenta at the same time produce so many hormones which maintains the pregnancy. Functions of placenta. The placenta acts as the important endocrine gland during pregnancy. আমরা প্লাসেন্টা থেকে যে যে হরমোনগুলো বেরোয় আমরা আরেকবার তার নামগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। দুটো স্টেরয়েড ধর্মী হরমোন বেরোয়, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। প্রোটিন ধর্মী কতগুলো হরমোন বেরোয়, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, প্লাসেন্টাল গ্রোথ হরমোন, রিলাক্সিন, কিসপেপটিন অ্যান্ড প্লাসেন্টাল কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। আমরা এরপর জানার চেষ্টা করব যে এই হরমোনগুলোর প্রয়োজনীয়তা কি। গোনাডোট্রপিন আরেকবার আমরা বলার চেষ্টা করি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা দেয়। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে। প্লাসেন্টাল গ্রোথ হরমোন ট্রোফোব্লাস্টকে এন্ডোমেট্রিয়ামে প্রবেশ করতে সাহায্য করে। রিলাক্সিন আমাদের প্রেগনেন্সির শেষ পর্যায়ে পেলভিক লিগামেন্টকে প্রসারিত শিথিল করে, সার্ভিক্সের নমনীয়তা আনে। কিসপেপটিন গর্ভবতী মায়ের এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে সাহায্য করে এবং প্লাসেন্টাল কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন জরায়ু পেশির সংকোচন বল বাড়ায়, মাতৃ সংবহনে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এছাড়াও সম্প্রতি আরও কতগুলো নতুন ধরনের পেপটাইড জাতীয় হরমোন আবিষ্কৃত হয়েছে, যেমন এন্ডোগোলিন এবং এফএমএস সদৃশ টাইরোসিন কাইনেজ। আর কি কি বিনিময় ধর্মী কাজ করে? জল, খনিজ আয়ন, অক্সিজেন, বিভিন্ন ধরনের ওষুধ, অ্যান্টিবডি ও ক্ষতিকারক পদার্থ। আমরা ছবির মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি যে কিভাবে প্লাসেন্টা একটি ফিটাসকে ইউটেরাইন ওয়ালের এন্ডোমেট্রিয়ামের সঙ্গে কানেক্ট করেছে, সেখান থেকে কিভাবে তার দেহে পুষ্টি এবং অন্যান্য পদার্থ প্রবেশ করছে এবং তার দেহে উৎপন্ন বর্জ্য পদার্থ কি করে মাতৃদেহে চলে যাচ্ছে। অর্থাৎ এই এক্সচেঞ্জ ফাংশন ও এন্ডোক্রিন ফাংশন প্লাসেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা এরপর আসব
আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রিপ্রোডাকশনের পার্ট, দ্যাট ইজ দি পার্টুরিশন অর চাইল্ড বার্থ অর লেবার ইজ দি প্রসেস অফ ডেলিভারিং এ বেবি আফটার দি কমপ্লিশন অফ প্রেগনেন্সি। তাহলে এই ক্ষেত্রে ফিটাসের এক্সপালশন হয় ফ্রম দ্য মাদার্স ইউটেরাস আফটার ফুল ম্যাচুরেশন। The process is triggered by a combination of factors including hormonal changes and neuroendocrine signals leading to uterine contraction and cervical dilation. তাহলে পার্টুরিশনের সময় দুটো প্রধান ঘটনা ঘটে, একটি জরায়ু সংকোচন বৃদ্ধি আর একটি সার্ভিক্সের প্রসারণ। কি কি হরমোন এতে অংশগ্রহণ করে? ইস্ট্রোজেন, অক্সিটোসিন, রিল্যাক্সিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। আমরা দেখে নেওয়ার চেষ্টা করি পার্টুরিশনের প্রথম পর্যায় বা ডাইলেশন পর্যায়। এটি 8 থেকে 24 ঘন্টা স্থায়ী হয়। জরায়ুর সংকোচন শুরু হলো, প্রতি 30 মিনিটে একবার করে জরায়ুর সংকোচন হলো, আস্তে আস্তে শিশু সার্ভিক্সের দিকে অগ্রসর হলো। দুটো পরপর সংকোচনের মধ্যে ব্যবধান প্রায় 1 থেকে 3 মিনিট হারে কমতে থাকে। রক্তবাহের উপর চাপ পড়ে, মায়ের যন্ত্রণা শুরু হয় এবং জরায়ু পেশিতে অক্সিজেন সাপ্লাই কমতে থাকে বা হাইপক্সিয়া ঘটে। পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে এই সংকোচন নিয়ন্ত্রিত হয়। অক্সিটোসিন কি করে? এই সংকোচন প্রক্রিয়াকে ইনডিউস করে। তাহলে একবার ইনডিউস করার পর তার প্রভাবে অক্সিটোসিনের ক্ষরণ আবার বেড়ে যায়, অর্থাৎ পজিটিভ ফিডব্যাক হয়। অধিক অক্সিটোসিনের মাত্রায় জরায়ুর পেশি সংকোচন বল বাড়তে থাকে এবং অক্সিটোসিনের ক্ষরণ মাত্রাও বৃদ্ধি পায়। অর্থাৎ পার্টুরিশন নিয়ন্ত্রণকারী প্রধান হরমোন হলো অক্সিটোসিন। তাহলে এই ধরনের উদ্দীপনা প্রতিবর্ত ক্রিয়ার প্রভাবে জরায়ুর কন্ট্রাকশন ফোর্স যখন ক্রমশ বাড়তে লাগলো, তখন এই বলের প্রভাবে সার্ভিক্স প্রায় 10 সেন্টিমিটার ইলংগেটেড হয়ে গেল, অ্যামনিয়ন বিদীর্ণ হলো, অ্যামনিওটিক তরল নির্গত হলো। একে আমরা বলি জল ভাঙা বা ব্রেকেজ অফ ওয়াটার। শিশু যত জরায়ুর নিচের দিকে অগ্রসর হবে, শিশুর মাথা সার্ভিক্সের মুখের উল্টো দিক করে অবস্থান করবে, যাতে তার চাপে সার্ভিক্স ক্রমশ স্ফীত এবং প্রসারিত হয়। তাহলে পার্টুরিশনের প্রথম পর্যায়ে ডাইলেশন, তাতে ব্রেকেজ অফ ওয়াটার হবে, অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে আসবে, অক্সিটোসিনের সিক্রিশন বাড়বে, জরায়ু পেশির সংকোচন হতে থাকবে। 8 থেকে 24 ঘন্টা এই দশাটি স্থায়ী হবে এবং শিশু ক্রমশ সার্ভিক্সের দিকে অগ্রসর হবে। দ্বিতীয় পর্যায়ে এক্সপালশন ফেজ, এটি প্রায় 2 ঘন্টা স্থায়ী হয়। উদর এবং জরায়ু সংকোচনের তীব্রতা বাড়তে থাকে, প্রতি 2 থেকে 3 মিনিট অন্তর তীব্র সংকোচন হয় এবং সংকোচন 1 মিনিট স্থায়ী হয়। এই সময় দেখো ছবিতে দেখা যাচ্ছে শিশুর মাথা ধীরে ধীরে সার্ভিক্স এবং যোনিপথ থেকে বেরিয়ে আসে। আম্বিলিকাল কর্ড এই সময় দেহকে প্লাসেন্টার সঙ্গে যুক্ত রাখে। শেষ পর্যায়ে প্লাসেন্টাল পর্যায়ে শিশুর জন্মের 10 থেকে 45 মিনিটের মধ্যে একসারি সিরিজ অফ ভেরি পাওয়ারফুল ইউটেরাইন কন্ট্রাকশন হয় এবং প্লাসেন্টা জরায়ু থেকে আলাদা হয় এবং যোনিপথের মাধ্যমে মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে। সদ্যজাত শিশুতে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্রের পরিবর্তন আসে, ফুসফুসের প্রসারণ হয়, আম্বিলিকাল কর্ড, ফোরামেন ওভেল, ডাক্টাস আর্টেরিওসাস যাদের মাধ্যমে এতক্ষণ রক্তপ্রবাহ হচ্ছিল সেগুলো বন্ধ হয়। পরিবর্তে হৃৎপিণ্ড, অ্যাওর্টা এবং ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে রক্ত সংবহন শুরু হয়। এটি একটি নিউরো এন্ডোক্রিন অ্যাক্সিস দ্বারা কন্ট্রোলড হয়। একটি কমপ্লেক্স প্রসেস। সম্পূর্ণ পরিণত ফিটাস এবং প্লাসেন্টা থেকে যেই সিগন্যাল আসতে শুরু করে তখনই জরায়ুর মৃদু সংকোচন ঘটে, একে ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলে। এর ফলে প্রোজেস্টেরনের তুলনায় ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। জরায়ুর পেশিতে অক্সিটোসিন গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে। যত অক্সিটোসিন গ্রাহক বাড়ে তত পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন বেশি রিলিজ হয়, যা প্লাসেন্টাকে উদ্দীপ্ত করে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন পুনরায় জরায়ু সংকোচন বাড়িয়ে দেয়। এই সময় রিল্যাক্সিন হরমোনের প্রভাবে জরায়ুর লিগামেন্টগুলো শিথিল হয় ও প্রসবপথ তৈরি হয়। অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের যৌথ ক্রিয়ায় ওই প্রসারিত পথ দিয়ে শিশু মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে। শিশু জন্মগ্রহণ করলো,
জন্মগ্রহণের পর শিশুর বেঁচে থাকার জন্য দরকার মাতৃদুগ্ধ। এই মাতৃদুগ্ধ ক্ষরণ পদ্ধতিকে বলে ল্যাকটেশন, is the process of milk secretion from the mammary glands of a mother soon after childbirth। এই প্রথম 1 থেকে 4 দিন যে দুগ্ধ খরিত হয় তা হলুদ বর্ণের, তাকে কলোস্ট্রাম বলে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কতগুলো উপাদান থাকে, যেমন অ্যান্টিবডি, আইজিএ, কতগুলো বিশেষ ধরনের প্রোটিন থাকে যা তৎক্ষণাৎ কোনো সংক্রমণের হাত থেকে শিশুকে রক্ষা করে। এই milk secretion is under the control of a very important hormone that is called lactotrophic hormone. Hormones involved, আমরা estrogen, placental lactogenic hormone, progesterone, prolactin and oxytocin. Estrogen hormone helps in increasing the size of the breast. Presence of placental lactogenic hormone that helps to stimulate the growth of nipple, areola and breast tissue. Progesterone helps in increasing the size of the breast with boosting milk secretion. Prolactin helps in the differentiation of cells and perform their specific function for producing milk from the alveoli. আমরা আরেকটি ছবির মাধ্যমে এই দুগ্ধ নিঃসরণের যে হরমোনাল অ্যাক্সিস সেটি দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে দেখিয়েছি যে প্রোল্যাকটিন রিলিজিং হরমোনের মাত্রা কি করে প্রোল্যাকটিন হরমোনে উদ্দীপনা দেয় হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে, যার প্রভাবে দুগ্ধ উৎপাদন বাড়ে। শিশুর স্তন্যপানের সময় মায়ের স্তনবৃন্তে থাকা মেকানো রিসেপ্টরের মাধ্যমে যে সংজ্ঞাবহ উদ্দীপনা তৈরি হয় তা পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে স্তনগ্রন্থির ক্ষরণকারীর অভ্যন্তরের প্রাচীর গাত্রে যে মায়োএপিথেলিয়াল সেল আছে তার সংকোচন বল বাড়ে। এর ফলে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ শুরু হয়, যাকে আমরা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স বলি। শিশু যদি মাতৃদুগ্ধ পান ছেড়ে দেয় তখন স্তনগ্রন্থিতে সঞ্চিত দুগ্ধ মস্তিষ্কে প্রোল্যাকটিন ক্ষরণ বন্ধে প্রয়োজনীয় সংকেত পাঠালে মাতৃদুগ্ধ ক্ষরণ বন্ধ হয়ে যায়। এরপর আমরা আসি আমাদের পরীক্ষা সংক্রান্ত কাজে। এই সেমিস্টারের এই চ্যাপ্টারের যে পরীক্ষাটি তোমাদের দিতে হবে সেটি পুরোপুরি এমসিকিউ নির্ভর। দেখো কেমন কেমন ধরনের এমসিকিউ হতে পারে। কলোস্ট্রাম সংক্রান্ত, গর্ভাবস্থায় একজন মহিলা কেন দ্বিতীয়বার গর্ভবতী হন না, কলাম ম্যাচিং হতে পারে, বিভিন্ন জায়গা থেকে কোন কোন হরমোন বেরোয় তার সিকোয়েন্স ঠিক করা, কারেক্ট স্টেটমেন্ট ঠিক করা, পার্টুরিশনের সময় কি ঘটে, ফিটাল ইজেকশন রিফ্লেক্স কার দ্বারা ইনডিউসড হয়, কলাম ম্যাচিং হতে পারে, কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য পাথ অফ রিমুভাল অফ ওয়েস্ট হতে পারে, প্লাসেন্টাল ফাংশন সংক্রান্ত, হরমোন সংক্রান্ত, কারেক্ট সিকোয়েন্স অফ ম্যামালিয়ান mammary gland ducts beginning from alveoli হতে পারে, mammary gland সংক্রান্ত কোন স্টেটমেন্টটি কারেক্ট সেটি হতে পারে। আবার বলছি কলাম ম্যাচিং সংক্রান্ত প্রশ্ন হতে পারে, ক্লিভেজের বৈশিষ্ট্য হতে পারে, ক্লিভেজ কখন শুরু হয় হতে পারে, মরুলার সেল স্টেজ হতে পারে, কোন জায়গায় মরুলা দেখা যায় তা হতে পারে, স্টেম সেল যা থেকে তৈরি হয় সেটি হতে পারে, ইমপ্ল্যান্টেশনের পর কি কি ঘটনা ঘটে বা না ঘটে সে সংক্রান্ত প্রশ্ন হতে পারে, কোরিয়নিক ভিল্লি তার সংক্রান্ত প্রশ্ন হতে পারে, এবং ইমপ্ল্যান্টেশনের সময় এন্ডোমেট্রিয়ামের কোন কোষ অংশগ্রহণ করে সেটি সংক্রান্ত প্রশ্ন হতে পারে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসারশন রিজন। এই ধরনের প্রশ্ন একাধিক থাকবে, অ্যাসারশন দেওয়া থাকবে, রিজন দেওয়া থাকবে। আমাদের অ্যাসারশন রিজন উভয়ই সত্য হতে পারে এবং রিজন অ্যাসারশনের ব্যাখ্যা হতে পারে। অ্যাসারশন রিজন উভয়ই সত্য কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। অ্যাসারশন সঠিক, রিজন মিথ্যা, অ্যাসারশন এবং রিজন উভয়ই মিথ্যা। এই ধরনের প্রশ্ন হতে পারে, যেমন 16 থেকে 32টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণকে মরুলা বলে। মরুলা ক্রমাগত বিভাজিত হয় এবং ট্রোফোব্লাস্টে পরিণত হয়। এরকম 2টি স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং 4টি অপশন দেওয়া থাকবে।
তোমার যেটি সঠিক মনে হবে সেটি তুমি ওএমআর শিটে গোল করবে। ছবি দেওয়া প্রশ্ন হতে পারে এবিসি আইডেন্টিফিকেশন। আমরা আমাদের রিপ্রোডাকশনের শেষ অংশ সমাপ্ত করলাম। আমরা এই অংশে অনেকগুলো জিনিস জানার চেষ্টা করলাম। ইমপ্ল্যান্টেশন, প্রেগনেন্সি, ডেভেলপমেন্ট অফ দ্য ফিটাস, পার্টুরিশন এবং ল্যাকটেশন, সেই সংক্রান্ত প্রশ্নও তোমাদের দেওয়া হলো এক্সেম্পলারি হিসাবে। এছাড়া অসংখ্য প্রশ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, সফল হও। তোমাদের সাফল্য কামনা করি। নমস্কার।